পৃথিবীর অন্যান্য দেশগুলোতে যান, হাসপাতালগুলোর বাইরে কিন্তু বিশাল করে সাইনবোর্ড টাঙানো থাকে। যদি কোনো রোগী বা সেবা গ্রহীতার পক্ষে কেউ কোনো ধরনের ভায়োলেন্স ক্রিয়েট করেন বা কিছু করেন, তাকে ওই প্রতিষ্ঠান সেবা প্রদান করবে না। এটা কিন্তু আপনার সিঙ্গাপুরেও আছে, কানাডাতেও আছে, ইউকেতেও আছে। এর পাশাপাশি তারা কিন্তু মেডিকেল পুলিশিং ব্যবস্থা রেখেছে। বাংলাদেশের মেডিকেল কলেজের সংখ্যা আমেরিকাকেও ছাড়িয়ে গেছে এবং পৃথিবীর অনেক দেশ থেকে ছাড়িয়ে গেছে। আমাদের যদি এতগুলো মেডিকেল কলেজ লাগবে কি লাগবে না, এটার একটা মূল্যায়ন হওয়া দরকার। আমরা বলেছি একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি করে এগুলো মূল্যায়ন শুরু করতে। বেশিরভাগ মেডিকেল কলেজ, ইভেন সরকারি মেডিকেল কলেজগুলোতে টিচার দেওয়া যাচ্ছে না। আচ্ছা, মেডিসিনের টিচার নাই, সার্জারির টিচার নাই, অ্যানাটমির টিচার নাই, ফার্মাকোলজির টিচার নাই। আপনি একটা পরিসংখ্যান দিলে দেখবেন একজন ছেলে কোনো একটি সরকারি মেডিকেল কলেজ থেকে বলেছে একজন ইন্টার্নে যে আমি 5 বছরে কোনো প্রফেসর অফ মেডিসিনের দেখা পাইনি। প্রিয় দর্শক, মিডিভয়েসের বিশেষ আয়োজনে স্বাগত জানাচ্ছি। আবু নাঈম মুনির। আজকে আমরা কথা বলতে চাই স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের যে প্রতিবেদন গত 5 মে প্রধান উপদেষ্টার কাছে ওনারা জমা দিয়েছেন। এর মানে খুঁটিনাটিগুলো, মানে যদি কোনো রকমের বিষয় এমন থাকে যেটা স্বাস্থ্যের জন্য আরো অধিকতর ভালো হতে পারে, অথবা তারা যে বিষয়গুলো তুলে এনেছেন সেই বিষয়গুলোর মধ্যে কল্যাণটা কিভাবে তারা রাষ্ট্রের জন্য করবেন, স্বাস্থ্য খাতের জন্য করবেন, সেই নানান দিক নিয়ে আজকে আমরা আলোচনা করতে চাই। আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন স্কয়ার ক্যান্সার সেন্টারের কোঅর্ডিনেটর, প্রখ্যাত ক্যান্সার বিশেষজ্ঞ এবং স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের অন্যতম সদস্য অধ্যাপক ডক্টর সৈয়দ আকরাম হোসেন। স্যার, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। আমরা শুরুতেই জানতে চাইব কোনো রকমের ভূমিকা ছাড়া যেতে চাই একেবারে, কারণ অনেকগুলো বিষয় আমরা এখানে নিয়ে এসেছি। প্রত্যেকটা বিষয়ে আমরা আপনার মুখ থেকে আলোচনা শুনতে চাই। স্বাস্থ্যখাত সংস্কার বিষয়ক সুপারিশমালা তৈরির ক্ষেত্রে কোন কোন পদ্ধতি বা বিষয়গুলো আপনারা অনুসরণ করেছেন একটু শুনতে চাই স্যার। ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের গঠিত হয়েছিল 18 নভেম্বর। তো সরকার আমাদেরকে কিছু সুনির্দিষ্ট ফোকাল এরিয়া তৈরি করে দিয়েছিল, যেমন এটা হতে হবে কিরকম, সার্বজনীন, হতে হবে কিরকম, সহজলভ্য। তো সার্বজনীন, সহজলভ্য এবং আরেকটা শব্দ আপনার এখানে আছে, 3টা হলো যেটা হলো জনমুখী। তো এই 3টা শব্দকেই ফোকাস করে জনমুখী, সার্বজনীন এবং সহজলভ্য স্বাস্থ্যসেবা মানে জনগণের জন্য কিছু, মানে পাওয়ার জন্য জনগণের জন্য কিছু সুপারিশমালা তৈরি করা। এটা তৈরি করার জন্য আমরা যে পদ্ধতিগুলোর আশ্রয় নিয়েছি, আমরা প্রথম নীতি নির্ধারণী যে সমস্ত ডকুমেন্টস আছে বাংলাদেশের স্বাস্থ্য বিষয়ক, সেগুলো দেখেছি। আমরা পৃথিবীর বিভিন্ন দেশের স্বাস্থ্য নীতি বা বিভিন্ন বিষয়গুলো কিভাবে তৈরি হয়েছে, এর মধ্যে থাইল্যান্ড আছে, ভারত আছে, অস্ট্রেলিয়া আছে, কানাডা আছে, যুক্তরাজ্য আছে, কিউবা আছে এবং পৃথিবীর অনেক দেশ আছে যেগুলো আমরা, মালয়েশিয়া আছে, সিঙ্গাপুর আছে। আমরা চেষ্টা করেছি বোঝার জন্য যে ওই দেশগুলোতে স্বাস্থ্যসেবা কিভাবে হচ্ছে এবং এর মধ্যে সাকসেসফুল স্টোরিগুলো কোথায় আছে, এটা একটা। তারপরে আমরা চেষ্টা করেছি এই যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য এবং ঢাকায় অংশীজনদের সাথে কথা বলার জন্য, এবং বিভিন্ন জায়গায় আমরা নিজেরা কমিউনিটি ক্লিনিকে গেছি, নিজেরা আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেছি, নিজেরা আমরা জেলা হাসপাতালে গেছি, নিজেরা আমরা মেডিকেল কলেজগুলোতে বসে মিটিংও করেছি, উপজেলাতেও মিটিং করেছি। আমরা বিভিন্ন জায়গাতে গিয়ে আমি নিজেও গেছি, বিভিন্ন জায়গাতে গিয়ে আমরা মিটিং করেছি এবং আমরা রাঙ্গামাটিতেও গেছি, যাতে করে পার্বত্য অঞ্চলের স্বাস্থ্যসেবার কি অবস্থা, মানে হার্ড টু রিচ এরিয়াগুলোতে যেখানে সেবা কিভাবে দেওয়া হচ্ছে সেটা বোঝার জন্য। তো এখানে তার মানে আমরা অংশগ্রহণমূলক করেছি, জরিপ করেছি, নীতি নির্ধারণী জিনিসগুলো আমরা পড়ার চেষ্টা করেছি, বোঝার চেষ্টা করেছি, সেগুলোর সামগ্রিক বিষয়গুলো নিয়ে, এবং জনমত জরিপ যেটা হয়েছে সেটার জনগণ এটার বিষয়ে কি মতামত দিয়েছে সেগুলোকে আমরা আসলে সামনে এনে আপনার স্বাস্থ্য বিষয়ক সংস্কার প্রস্তাবনাগুলো তৈরি করার চেষ্টা করেছে। স্যার, মেডিকেল কলেজগুলো বা স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোতে যখন আপনারা গিয়েছেন, ওই জায়গাগুলোতে যাওয়ার পরে আসলে আপনাদের কি ধারণা হয়েছে যে আমাদের স্বাস্থ্য শিক্ষা কোন পর্যায়ে আছে? আসলে এটা চমৎকার কোশ্চেন করেছেন। এর আগে কিন্তু এগুলো করার আগে আমরা কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে সভা করেছি। ওখানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন, বিশেষ সহকারী ছিলেন, স্বাস্থ্য সচিবরা ছিলেন, ডিজিরা ছিলেন, এর মধ্যে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ডিজি মহোদয়ও ছিলেন। এবং আমরা যে মেডিকেল কলেজগুলোতে গেছি বা বিভিন্ন জায়গাতে সরকারি মেডিকেল কলেজ এবং বেসরকারি মেডিকেল কলেজ দুটোই কিন্তু আমরা বিভিন্ন সময় গিয়েছি, এইবার আমরা গিয়েছি। তো আমরা এখানে বিভিন্ন জায়গায় আমরা
আমরা বলি যে মেডিকেল স্বাস্থ্য শিক্ষার ক্ষেত্রে যে বিষয়গুলো আমাদের প্রস্তাবনার মধ্যে এসছে, যেটা আমরা বলি ইন্টিগ্রেটেড কারিকুলামের মাধ্যমে পড়াশোনা করা, ওয়ার্ল্ড ফেডারেশন অফ মেডিকেল এডুকেশন যে একটি সংস্থা আছে আন্তর্জাতিকভাবে, ওই সংস্থাটি কিন্তু সারা পৃথিবীতে কিন্তু একটি স্বীকৃত সংস্থা, এবং এই সংস্থা কিন্তু মেডিকেল পোস্ট গ্রেড এবং আন্ডার গ্রেড দুটো মেডিকেল এডুকেশনের মান নিয়ন্ত্রণের ক্ষেত্রে একটা কার্যকর ভূমিকা পালন করে থাকে সারা পৃথিবীতেই। জি। তো এই সংস্থার অনুযায়ী কাজগুলো হচ্ছে কিনা এটা আমরা রিকমেন্ড করেছি যে এই সংস্থা অনুযায়ী আমাদের যত মেডিকেল কলেজগুলো আছে সেগুলোই তৈরি হতে হবে, আর মানটা এইভাবে নির্ধারিত হতে হবে। এবং আমাদের মেডিকেল কলেজ স্টুডেন্টরা আমরা বলেছি যে ওদের 5 দিনের একাডেমিক ক্যালেন্ডার হবে, 5 দিনের বেশি হবে না। কারণ হচ্ছে ওরাও আসলে বার্ন আউট হয়ে যাচ্ছে পড়াশোনা করতে গিয়ে, ওরা কোনো রেস্টও পাচ্ছে না। সেজন্য আমরা এটা বলেছি। যেমন ইন্টার্নিদের বেতন দেওয়া অলমোস্ট খুবই সামান্য বেতন দেওয়া হয়, অত সারাদিন কাজ করতে হয়। এবং পাশাপাশি এবং বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে ইন্টার্নিদের কিন্তু বেতনটা তাদের কাছ থেকে নিয়ে নেওয়া হয়, স্টুডেন্টদের কাছ থেকে নিয়ে তাদেরকে পরে দেওয়া হয়। জি। তো তাহলে আমি একটা মানুষকে সারাদিন হাসপাতালে কাজ করাবো কিন্তু আমি তাকে কোনো পেমেন্ট দিব না, এটা আসলে একটি অমানবিক চিত্র। রহস্য অন্যান্য দেশগুলোতে কিন্তু এরকম নাই। জি। তো আমরা সেজন্য বলেছি যে এদের জন্য আলাদা একটা পুরো বেতন বোর্ড করে দিতে। বেসরকারি কোন একজন জায়গাতে ডাক্তারকে 18,000 টাকা দিচ্ছে, কেউ 12,000 টাকা দিচ্ছে, কেউ 20,000 টাকা দিচ্ছে, কোনো ঠিক ঠিকানা নাই। আমরা বলেছি এটা বেতন বোর্ড করা, এবং যাতে করে এটা একটা বেতন বোর্ড করা যাতে বেসরকারি চিকিৎসকদের জন্য, দ্বিতীয় হলো যে ইন্টার্নিদের জন্য, তৃতীয় হলো যে যারা আমাদের পড়াশোনা করছেন বিভিন্ন কোর্সে ভর্তি হয়েছেন তাদের জন্য। কারণ 5 বছর পড়াশোনা করার পরে কারো পক্ষে ব্যক্তিগতভাবে বাড়ি থেকে টাকা পয়সা নিয়ে এসে বা আমার থেকে আসলে কাজ করা কঠিন। পোস্ট গ্রাজুয়েট মেডিকেল এডুকেশন যারা করেন যে তাদের পক্ষে এটা খুবই কঠিন। সুতরাং তাদেরকে যদি পর্যাপ্ত পরিমাণ সুবিধা না দেওয়া হয় সাধারণ জীবনযাপন করার জন্য, তাদের পক্ষে পড়াশোনা করা একটা খুবই কঠিন কাজ। সেজন্য আমরা এই সমস্ত প্রস্তাবনা দিয়েছি। ধন্যবাদ স্যার। আমরা শিক্ষার বিষয়গুলোতে যাব, আমার সামনে বিষয়ে কিছু আছে আর কি, যখন শিক্ষার মানটা কেমন হচ্ছে, কতদূর মানে হচ্ছে। তার আগে আমি একটু জানতে চাইব যে আপনারা যখন সুপারিশমালা করতে গেলেন বা প্রতিবেদন যখন করলেন, তখন অনেকগুলো মানে বিষয় আপনারা মাথায় রেখেছেন, বিভিন্ন ক্রাইটেরিয়া ফলো করেছেন। এর মধ্যে আপনারা কিন্তু জরিপের কাজও করেছেন। জরিপের মধ্যে আমি দেখেছি যে বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবার বিশ্বের 97% মানে মানুষ মনে করে যে তাদের এটা ফ্রি পাওয়া উচিত। এখানে আরো অনেকগুলো জরিপ আপনারা করেছেন, সেখানেও তারা টেস্টের বিষয়গুলো যেন নির্ধারণ থাকে, পেমেন্টটা যেন নির্ধারণ করে দেওয়া যায়, দাবি দেওয়াগুলো আছে। প্রাথমিক যে সেবাগুলো বিনামূল্যে দেওয়ার কথা 97% মানুষ করেছে, আপনারা খুব গুরুত্বের সঙ্গে নিয়েছেন এবং প্রতিবেদন অন্তর্ভুক্ত করেছেন। আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে প্রাথমিক স্বাস্থ্যসেবা 97% ফ্রি করে দেওয়াটা পসিবল কিনা, বা আপনারা এখানে কি সমাধান চেয়েছেন? আমরা বলেছি যে আপনারা জানেন যে বাংলাদেশের সাংবিধানিক অধিকার আছে 18তে এবং 15 ধারাতে, দুটো ধারাতে সংবিধানের স্বাস্থ্যকে একটি মৌলিক অধিকার বলা হয়েছে। কিন্তু বাস্তবে স্বাস্থ্য আইনি অধিকার না, মানে অবশ্যম্ভাবীভাবে সরকারকে দিতে হবে এরকম কোনো অধিকার বাংলাদেশে না। তাতে হচ্ছে কি, যদিও সংবিধানের মৌলিক অধিকার কিন্তু এটা কার্যকর মৌলিক অধিকার নয়। তো এই জন্য আমরা বলেছি একটি আইন প্রণয়ন করতে হবে। এটা কিন্তু বর্তমান সরকারের পক্ষেও কিন্তু অর্ডিন্যান্স আকারে আইনটা প্রণয়ন করা সম্ভব, এবং এটা কিন্তু প্রাথমিক স্বাস্থ্যসেবাটা কিন্তু বিনামূল্যে সরকারের পক্ষে দেওয়া খুবই সম্ভব। এটা কিন্তু অবাস্তব কোনো চিন্তা না, এবং আমি মনে করি এটি বাংলাদেশের জন্য একটি মাইল ফলক শুরু হতে পারে। এবং বাংলাদেশের জনগণের, যেখানে পৃথিবীর অন্যান্য দেশগুলোতে পুরো স্বাস্থ্য সেবাটাই ফ্রি, আপনি যদি ইউরোপে দেখেন, আপনি যদি কানাডাতে দেখেন, আপনি যদি অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে দেখেন, বা পৃথিবীর বিভিন্ন দেশ, যদি মিডল ইস্টেও দেখেন, স্বাস্থ্যসেবা কিন্তু বেসিক্যালি কিন্তু মোস্ট অফ দ্য স্বাস্থ্যসেবা জনগণের জন্য ফ্রি, কিন্তু রাষ্ট্রই বহন করে অথবা ইন্স্যুরেন্সের মাধ্যমে হোক কিছু, কিন্তু প্রাথমিক স্বাস্থ্যসেবাটা কিন্তু অবশ্যম্ভাবী ফ্রি। তো আমাদের এটা ফ্রি করতে হবে, আমরা তার পিছিয়ে থাকতে পারি না। কারণ আমার দেশের আর্থিক যে সংগতি, এই বিষয়ে এর আলোকে আসলে এটা খুবই সম্ভব। আমরা কিন্তু সার্বজনীন স্বাস্থ্যসেবা খুবই দিতে পারবো, এবং এটা কোনো অবাস্তব কোনো চিন্তা না এই বর্তমান বাজেট কাঠামোর মধ্যে। কারণ আপনি জানেন যে আমাদের স্বাস্থ্য বাজেটে যদিও 0.7% দেওয়া হয়ে থাকে জিডিপি, কিন্তু এটার আমরা বলেছি জিডিপি 5% দিতে হবে, এবং জিডিপি মানে বাজেটের 15% দিতে হবে। কিন্তু
প্রাথমিক স্বাস্থ্যসেবা কিন্তু ফ্রি করা মানে কঠিন কোনো বিষয় না আর কি, এটা খুবই সম্ভব। বরাদ্দ স্যার অনেক ক্ষেত্রে স্বাস্থ্যের জন্য ফেরত যাচ্ছে, এবং এই পরিস্থিতিতে আসলে মানে ওইটা আসলে সমন্বয়ের কোনো ব্যাপার আছে কিনা? ওটা অবশ্যই, মনে করেন আপনি 1/3 বাজেট প্রতি বছর আমরা খরচ করতে পারি না, আর স্বাস্থ্য ক্ষেত্রে প্রচুর দুর্নীতি হচ্ছে, এবং মনে করেন 1/3 দুর্নীতি যদি ধরেন, তার মানে আমরা মাত্র 1/3 বাজেট আসলে ইমপ্লিমেন্ট করতে পারি স্বাস্থ্য খাতে। আমরা যদি দুর্নীতিটা কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে পারি এবং আমরা যদি এটা করতে পারি, তাহলে কিন্তু আপনি এটাই বাজেট সংকলন করা, ব্যবস্থা করা কোনো কঠিন কিছু না। কিন্তু সরকারের প্রথম এটা যে সরকার যে আজকে সবকিছু করতে পারবে সেটা মনে করি না, কিন্তু মনে করি যে সরকার যদি অর্ডিন্যান্স জারি করে, বাংলাদেশের জনগণ যদি উপকৃত হয়, আমরা যদি শুরু করি কাজটা, নিশ্চয়ই আমরা একটা না একটা সময় গিয়ে পরিপূর্ণভাবে সবকিছু। আপনার রূপরেখা দিয়েছেন, সরকার হয়তো সময়ের ব্যবধানে আস্তে আস্তে তারা এখান থেকে নির্দেশনা নিলেন। ধন্যবাদ স্যার। আমরা পরের প্রসঙ্গে যাচ্ছি, সেটা হচ্ছে যে সুপারিশমালা প্রণয়ন করতে গিয়ে আপনারা আসলে কি কি চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন বা পড়েছেন, এবং এ থেকে উত্তরণের জন্য আপনার কোনো উপায় বা মানে কোনো গত্যন্তর কিভাবে হতে পারে সেই নির্দেশনা বা সাজেশন দিয়েছেন? এটা তো আপনি ডেফিনেটলি, এটি তৃতীয় বিশ্বের একটি দেশ বাংলাদেশ, হয়তো আমরা এখন ডেভেলপ করছি, আমাদের আর্থিক সামর্থ্য বাড়ছে, আমাদের পার ক্যাপিটা ইনকাম বাড়ছে, সেসব দিক থেকে বিবেচনা করে, এবং আমাদের আপনি জানেন যে স্বাস্থ্য সেক্টর একটি জটিল সেক্টর। এই সেক্টরে কিন্তু চিকিৎসক কাজ করেন, নার্স কাজ করেন, প্যারামেডিক্স কাজ করেন, এবং একদিকে মেডিকেল এডুকেশন, একদিকে নার্সিং এডুকেশন, একদিকে টিচার্স, একদিকে প্রাইভেট প্র্যাকটিস, আর জনগণেরকে সন্তুষ্ট করা। মানে আমাদের লক্ষ্য ছিল জনগণ কীভাবে সন্তুষ্ট হবেন, তো এটা করতে গিয়ে কিন্তু আপনার প্রচুর চ্যালেঞ্জের মুখোমুখি আপনি হবেনই, এবং প্রচুর বিষয়গুলো, এই জিনিসগুলো আমরা কিন্তু আমাদের বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে কিন্তু আমরা প্রচুর মিটিং করেছি, আমরা রাজনৈতিক দলদের সাথে মিটিং করেছি, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে মিটিং করেছি, আমরা জামাত ইসলামীর সাথে মিটিং করেছি, আমরা নাগরিক কমিটির সাথে মিটিং করেছি, এবং পাশাপাশি আমরা ডক্টর সেশনে বাংলাদেশের সাথে মিটিং করেছি, NDF এর সাথে মিটিং করেছি, নাগরিক কমিটির আপনার স্বাস্থ্য বিষয়ক ডাক্তার যারা তারা আছে, আমরা মেডিকেল স্টুডেন্টদের সাথে মিটিং করেছি, ইন্টার্নিদের সাথে মিটিং করেছি, আমরা ইয়াং ডক্টরদের সাথে মিটিং করেছি, এবং বিভিন্ন পেশাজীবী বিভিন্ন গ্রুপদের সাথে আমরা মিটিং করেছি, বোঝার চেষ্টা করেছি আসলে ওনাদের প্রস্তাবনাগুলো কি। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই দলগুলো এবং এই আমি যাদের কথা বললাম তারা কিন্তু সবাই আমাদেরকে লিখিতভাবে প্রস্তাব দিয়েছেন, কিন্তু ওই প্রস্তাবগুলোই কিন্তু আমরা চেষ্টা করেছি এখানে ধারণ করার জন্য। প্রাথমিক স্বাস্থ্যসেবা নাগরিকদের জন্য নিশ্চিত করার জন্য সাংবিধানিক অধিকার হিসেবে সংবিধান সংশোধনের প্রস্তাব আপনারা করেছেন, এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা আইন প্রণয়নের সুপারিশ করা হয়েছে আপনাদের এতে প্রতিবেদনে। এটি আসলে সহসা আলোর মুখ দেখবে কিনা আপনারা কি মনে করেন? এটা কঠিন কোনো কাজ না। সরকার যদি এটি অর্ডিন্যান্স করেন যে আমরা এটাকে স্বাস্থ্য মানে আপনাদের যে মৌলিক অধিকার হিসাবে আমরা বলেছি, তো সেখানে বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য সরকার একটি আইন করবেন। এখানে আমরা আইন করার কথা বলেছি, যেটা প্রাথমিক স্বাস্থ্যসেবা আইন হবে সেখানে কিন্তু এটা সরকার কিন্তু অর্ডিন্যান্স আকারে করে ফেলতে পারে আমি বিশ্বাস করি, এবং বাংলাদেশের সব রাজনৈতিক দলই আমাদের কাছে যে রিকমেন্ডেশন দিয়েছে তাকে সবাই কিন্তু প্রাথমিক স্বাস্থ্যসেবা বিনামূল্যে দেওয়ারই পক্ষে। সুতরাং আমি মনে করি না যে সরকার অর্ডিন্যান্স করলে পরবর্তীতে এটা নিয়ে কোনো সমস্যা হবে। আসলে উন্নত রাষ্ট্রের কথা আপনি বলেছেন যে এগুলো মানে প্রাইমারি হেলথ কেয়ার যেটা আছে সেটা তারা ফ্রি দেওয়ার চেষ্টা করে, তো তাদের ধরনটা আসলে কেমন, কি প্রক্রিয়ায় তারা বিষয়টা প্রোভাইড করে আর কি? আপনি যদি ন্যাশনাল হেলথ সিস্টেম ইউকে দেখেন তাহলে দেখবেন যে সব স্বাস্থ্যসেবাটাই কিন্তু তারা আসলে ফ্রি দিচ্ছেন। তারা ওনাদের সিস্টেমটা যেটা হলো প্রাথমিক স্বাস্থ্যসেবা, ওনারা কীভাবে ইমপ্লিমেন্ট করে থাকেন, ওনাদের জেনারেল প্র্যাকটিশনার থাকেন বা তার প্রাইমারি হেলথ কেয়ার ফিজিশিয়ান থাকেন, কানাডাতেও তাই, 87 ইন অস্ট্রেলিয়া, ইভেন 7 নিউজিল্যান্ড, যারা যে সমস্ত দেশগুলো পৃথিবীতে স্বাস্থ্যসেবা ফ্রিতে দেয় তাদের কিন্তু প্রথম কন্ট্যাক্ট পয়েন্ট হলো প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র। আমরা বলেছি গ্রামে চিকিৎসক মানে প্রাথমিক স্বাস্থ্য ইউনিয়ন পর্যায়ে কিন্তু প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র করতে হবে, যেটা আছে সেটাকে প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রে রূপান্তর করতে হবে। উপজেলা থেকে ইউনিয়নে চলে যাবে ওরা ওখানে প্রথমে একজন রোগী প্রথমে যাবেন হলো প্রাথমিক স্বাস্থ্যসেবা মানে চিকিৎসকের কাছে, উনি প্রথমে দেখবেন, তারপরে উনি রেফার করবেন। কোনো চিকিৎসা যদি লাগে উনি উপজেলায় রেফার করবেন। আমরা বলেছি উপজেলা এখন সব সেকেন্ডারি সার্ভিস অ্যাভেলেবেল হতে হবে, আর ডিস্ট্রিক্টে সব টার্সিয়ারি সার্ভিস অ্যাভেলেবেল হতে হবে, যাতে করে মানে ওই এলাকার মানুষগুলো যাতে করে ওই ডিস্ট্রিক্টের বাইরে খুব বেশি তাকে যেতে না হয়, তাহলে কিন্তু ওই এলাকাটাতেও কিন্তু চিকিৎসা সেবার মান বেড়ে যাবে। দ্বিতীয় হলো
যদি শহরে দেখেন, আপনি শহরে কিন্তু প্রাথমিক ফিজিশিয়ান বলে, প্রাথমিক স্বাস্থ্যসেবা ফিজিশিয়ান বলে কেউ নাই, প্রাইমারি হেলথ কেয়ার ফিজিশিয়ান বলে কেউ নাই। এবং আপনি দেখবেন যে সবাই চলে যাচ্ছে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে, কেউ চলে যাচ্ছে ঢাকা মেডিকেল কলেজে। দেখবেন আউটডোরগুলো হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ আউটডোরে, কিন্তু এদের আসলে বেশিরভাগই এখানে আসার দরকার ছিল না। তাতে হচ্ছে গিয়ে মেডিকেল কলেজগুলো আননেসেসারি সার্ভিস দিতে গিয়ে তারা ওভারবার্ডেন হয়ে যাচ্ছে। তাদের দরকার হলো শুধুমাত্র রেফারেলস। আমরা বলেছি রেফারেলটা বাধ্যতামূলক হবে, রেফারেল ছাড়া, এবং এক এলাকার রুগী অন্য এলাকাতে রেফারেল ছাড়া যেতেও পারবে না। এবং এলাকা ভিত্তিক রুগীরা চিকিৎসা নিবে, এবং ওই ডাক্তাররা যদি রেফার করেন তাকে উন্নত চিকিৎসা পাওয়ার জন্য অন্য জায়গার জন্য, সেটা তারা কিন্তু টাইম টু টাইম করতে। কিন্তু এখানে একটা জিনিস হলো, আমাদের বাংলাদেশ হেলথ কমিশনের আওতায় আমরা বলেছি যে আমাদের একটা হেলথ সেক্টর একটা কোয়ালিটি ইমপ্রুভমেন্ট একটা গ্রুপ থাকবে। তারা দেখবে যে ডাক্তাররা আসলে প্রপারলি প্রেসক্রিপশন করছে কিনা, ডাক্তাররা যে রুগীকে রেফার করার দরকার তাকে রেফার করছে কিনা, যে রুগী রেফার করার দরকার নেই সে আছে কিনা, এগুলো কিন্তু তারা টাইম টু টাইম মেজার করবে, এবং ওই ডাক্তার সম্পর্কে তারা কিন্তু রিপোর্ট দিবে। এটা হলো, এই জিনিসগুলো বাংলাদেশে অ্যাবসেন্ট এখন নাই। এবং আরেকটা হলো, একজন রুগীকে কি সেবা দিতে হবে সেটা কিন্তু আমরা বলেছি বাংলাদেশ ইনস্টিটিউট অফ কেয়ার এক্সেলেন্স থাকবে। এটা ইউকেতে নাইসের মতো, ওরা কিন্তু বলে দিবে এই রোগীর চিকিৎসায়, এই রোগীর চিকিৎসায় এই ধরনের রোগীর এই চিকিৎসা হবে, একটা গাইডলাইন তৈরি করে দেবে। ওই গাইডলাইন বাংলাদেশের সকল চিকিৎসককে ফলো করতে হবে। কেউ যদি ফলো না করে তাকে তার উপযুক্ত ব্যাখ্যা প্রদান করতে হবে। ধন্যবাদ স্যার। স্বাস্থ্য খাতে কার্যকর শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সুপারিশ মানে বাংলাদেশ স্বাস্থ্য কমিশন, বাংলাদেশ হেলথ সার্ভিস এবং স্বতন্ত্র পাবলিক সার্ভিস কমিশন গঠনের প্রস্তাব আপনারা করেছেন। চিন্তাটি বাস্তবায়িত হলে স্বাস্থ্য খাত আসলে কিভাবে উপকৃত হবে? আর ৫৩ বছরে বাংলাদেশের আমরা এতগুলো সময় পার করে আসলাম, এই সময়ের মধ্যে আমরা এই চিন্তাগুলো করতে পারিনি, এটা একটু মূল্যায়ন করবেন। বাংলাদেশের ইতিহাসে এটাই প্রথম কোনো বাংলাদেশি স্বাস্থ্য কমিশন গঠিত হলো। স্বাস্থ্য কার্যকরভাবে বাংলাদেশে কখনোই গুরুত্ব পায়নি। আপনি যদি দেখেন পাকিস্তান আমলে তাও খুব বেশি গুরুত্ব পায়নি। ব্রিটিশ আমলে ব্রিটিশ ভারতে একটি স্বাস্থ্য কমিশন হয়েছিল, তার পরবর্তী স্বাস্থ্য কমিশন এটা। জি, তো এত বছর পরে এটা স্বাস্থ্য কমিশন হবে, তার মানে এই অন্তর্বর্তী সরকার যে স্বাস্থ্যকে গুরুত্ব দিয়েছেন, আমি আসলে তাদেরকে অনেক ধন্যবাদ দিতে চাই, কারণ এই গুরুত্বটা কিন্তু ইতিপূর্বে আমরা পাইনি। না পাওয়ার কারণে আপনি যে প্রশ্নগুলো করেছেন সেগুলোর আমরা ওইভাবে চিন্তা করতে পারিনি। এখন যেটা হলো, এই যে আমরা যে কতগুলো প্রস্তাবনা দিয়েছি বাংলাদেশ হেলথ সার্ভিস, জি বাংলাদেশ হেলথ সার্ভিস আমরা প্রস্তাবনা দিয়েছি, এটা জনপ্রশাসনের প্রস্তাবনা দিয়েছে। এটা হলো যে জুডিশিয়ারি সার্ভিসের মতো স্বাস্থ্য ব্যবস্থাকে আলাদা করে গঠন করা। অর্থাৎ হলো যে স্বাস্থ্য মন্ত্রণালয় যারা আছেন, স্বাস্থ্য বিশেষ হেলথ কেয়ার আছেন, অন্যরা আছেন, সবাই মিলে একটা বাংলাদেশ হেলথ সার্ভিস হবে। এর আন্ডারে নার্সিং আছে, প্যারামেডিক্স আছে, সবাই কিন্তু মিলেই যত ধরনের স্বাস্থ্যের অবকাঠামো আছে, যত ধরনের স্বাস্থ্যের অধিদপ্তর আছে, সব মিলে কিন্তু এটা হবে। জি, এটার একজন মিনিস্ট্রির নাম হবে মিনিস্টার অফ হেলথ, তার প্রধান হবেন মন্ত্রী, তার পরবর্তীতে যিনি থাকবেন তার মুখ্য সচিব প্রিন্সিপাল সেক্রেটারি যিনি হবেন স্বাস্থ্যের বাংলাদেশ হেলথ সার্ভিসের প্রধান হবেন। তার নিচে হবেন ৩ জন সিনিয়র সেক্রেটারি পদমর্যাদায়, যেমন জনস্বাস্থ্য একটা হবে ক্লিনিক্যাল সার্ভিস একটা হবে, আর একটা হবে চিকিৎসা শিক্ষা। একই রকমভাবে ৩ জন ডিজি থাকবেন, অধিদপ্তর থাকবে, তারা এই একইভাবে তারাও কিন্তু সচিব পদমর্যাদায়। পার্থক্যটা হলো বর্তমানে যেমন একটি ফাইল স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক থেকে সচিবের কাছে যায়, সচিব ওইটা আবার নিচে পাঠান, সিনিয়র সেক্রেটারি ওইটা আবার ফাইল ওপরে উঠে আবার এবার নিচে নামে, এক কাজ কিন্তু ২ দফা কিন্তু বা ৩ দফা চলতে থাকে। কিন্তু আমরা বলছি যে এটা না, মহাপরিচালক থেকে ফাইলটা সরাসরি সচিব পর্যায়ে যাবে, সচিব থেকে কিন্তু যদি মুখ্য সচিবের কাছে যাওয়ার প্রয়োজন থাকে যাবে, নাহলে যাবে না। তাহলে যার যেটুকু কাজ, যেহেতু আমরা বলেছি অধিদপ্তরের মহাপরিচালক সচিব পদমর্যাদায় হবেন, তারা কিন্তু তাদের কাজগুলো নিষ্পত্তি করতে পারবে। এবং পাশাপাশি আপনার আঞ্চলিক রিজনাল হেলথ অথরিটি গঠন করার কথা বলেছি 11টা। এটা হবে বিভাগীয় পর্যায়ে থাকবে, এর প্রধান হবেন অতিরিক্ত সচিব পদমর্যাদার, এবং তারা কিন্তু বেশিরভাগ জিনিস, তার বিভাগের বেশিরভাগ জিনিস উনি নিষ্পত্তি করবেন, তার আর্থিক এবং প্রশাসনিক ক্ষমতা থাকবে। ডিস্ট্রিক্টের ক্ষেত্রে
যিনি যুগ্ম ডিস্ট্রিক্ট হেলথ অথরিটির যিনি হবেন উনি প্রধান কিন্তু যুগ্ম সচিব পদমর্যাদার হবেন, এবং উনি কিন্তু ওনার ডিস্ট্রিক্টের এবং উপজেলার জিনিসগুলো দেখতে পারবেন। উপজেলাতে যিনি থাকবেন, যিনি উপজেলার দায়িত্বে থাকবেন, তো উনি কিন্তু হবেন ডেপুটি সেক্রেটারি পদমর্যাদার। তার মানে যার কাজগুলো যদি ডিসেন্ট্রালাইজড হয়ে যায় এবং আর্থিক এবং প্রশাসনিক ক্ষমতা চলে যায়, তাহলে কিন্তু কাজটা কিন্তু আপনার গতিশীল হবে, সহজ হয়ে যাবে। কিন্তু একই মানুষগুলোকে কিন্তু এখন দেখা যাচ্ছে ছোট ছোট সব কাজের জন্য আমাদের মন্ত্রণালয়ে চলে আসতে হচ্ছে, সব কাজগুলো করতে হচ্ছে। এটা হলো জুডিশিয়াল সার্ভিস ক্যাডার যেরকম ভাবে হবে, ঠিক এরকম ভাবে বাংলাদেশ হেলথ সার্ভিসের একটি আপনার সচিবালয় থাকবে একটি। দ্বিতীয় হলো যে আপনাদের বাংলাদেশ হেলথ কমিশনটা একটি ইন্ডিপেন্ডেন্ট বডি হবে। এটা স্বাস্থ্যমন্ত্রীর অধীনে হবে না, এটা রিপোর্ট করবে সরকার প্রধানের কাছে, যিনি প্রধানমন্ত্রী থাকবেন বা প্রধান উপদেষ্টা তাদের কাছে রিপোর্ট করবে। এবং এরা প্রতি বছর আমাদের জাতীয় সংসদ যখন গঠিত হবে, জাতীয় সংসদে একটি প্রতি বছর রিপোর্ট প্রেরণ করবে। এর 17টা উইং থাকবে, বিভিন্ন উইং বিভিন্ন কাজ করবে, পোস্ট গ্রেড, আন্ডার গ্রেজুয়েট থেকে শুরু করে সমস্ত আপনার যত মেডিকেল কলেজ আছে, তারপরে আপনার বিশেষায়িত হাসপাতাল আছে, এইগুলো কিন্তু সব স্বায়ত্তশাসিত হয়ে যাবে। ইনাদের প্রধান যিনি হবেন, প্রধানরা কিন্তু অতিরিক্ত সচিব পদমর্যাদা হবেন। আচ্ছা, যাতে করে তারা কিন্তু তাদের লেভেলে তারা সিদ্ধান্তগুলো নিতে পারে। এবং মেডিকেল কলেজগুলোর সাথে যে হাসপাতাল থাকবে সেটাও কিন্তু একটা গভর্নিং বডির আওতায় পরিচালিত হবে, যাতে করে এই কাজগুলো সহজ হয়। এখন দেখতে পাচ্ছি যে হসপিটালের সাথে মেডিকেল কলেজের কাজগুলো সমন্বয় কার্যক্রমে নানাবিধ সুবিধা অসুবিধা তৈরি হচ্ছে। এবং বিশ্ববিদ্যালয়গুলোরও ক্ষেত্রে আমরা এই সমস্ত বিষয় নিয়ে বলেছি যে এমন একটা উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা দরকার, যাতে করে আমাদের ওয়ার্ল্ড ফেডারেশন অফ মেডিকেল এডুকেশনের ইয়ের সাথে এটাকে যাচ্ছে কিনা এগুলো দেখা। তাহলে এখানে আন্ডার গ্রেড, পোস্ট গ্রেড, এখানে উইং থাকবে, এবং মনে করেন কোয়ালিটি কন্ট্রোলের ইস্যু থাকলো। তারপরে স্বাস্থ্য সুরক্ষা, জনগণের স্বাস্থ্য সুরক্ষাটা আসলে কিভাবে হবে? জনগণের স্বাস্থ্য সুরক্ষার কিন্তু জনগণ যাতে করে, আমরা বলছি অনলাইন প্ল্যাটফর্মে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সে কিন্তু বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের কাছে কোনো ডাক্তারের বিরুদ্ধে কমপ্লেন করতে পারবে, নার্সিং কাউন্সিলের কাছে নার্সের বিরুদ্ধে কমপ্লেন করতে পারবে, এবং অ্যালাইড মেডিকেল কাউন্সিলের কাছে অ্যালাইড মেডিকেল কাউন্সিলের ইস্যুতে কমপ্লেন করতে পারবেন, যে কোনো জায়গা থেকে অনলাইনে করবেন। বিদ্যমান ব্যবস্থা ছাড়া এটা কেমন আছে? বিদ্যমান ব্যবস্থাতে এরকম কোনো ব্যবস্থা নেই, তাকে সরাসরি আসতে হচ্ছে অথবা চিঠি দিতে হচ্ছে। আমরা বলছি এগুলো এখন থেকে অনলাইন পোর্টালে তারা এগুলো করতে পারবে। এবং দ্বিতীয় হলো, এবং এই সমস্ত কাউন্সিলগুলো 90 দিনের ভিতরে এই মামলাগুলো বা অভিযোগগুলো নিষ্পত্তি করবেন, 90 দিনের মধ্যে নিষ্পত্তি করতে হবে। আর সরকারের কোনো সংস্থা বা কেউ বাংলাদেশ মেডিকেল ডেন্টাল কাউন্সিলের অনুমতি ছাড়া অথবা নার্সিং কাউন্সিলের অনুমতি অথবা অন্যদের কাছে অনুমতি ছাড়া কাউকে এই প্রফেশনাল নেগলিজেন্সে গ্রেপ্তার করতে পারবে না। একটা পাবলিক সার্ভিস কমিশন দেখেছেন যে পাবলিক সার্ভিস কমিশন আপনি যদি লক্ষ্য করে থাকেন যে বর্তমান যে পাবলিক সার্ভিস কমিশন আছে, একজন ডাক্তার থেকে 3 থেকে 4 বছর সময় লেগে যায় টোটাল প্রসেসটা কমপ্লিট করতে। তো এটা একটা লম্বা সময়ের অপচয় আমরা মনে করি। এই জন্যই সরকার প্রস্তাব দিয়েছিল, যে জনপ্রশাসনও দিয়েছিল, যে তাড়াতাড়ি করে যাতে করে রিক্রুটমেন্ট করা যায়, অল্প সময়ের মধ্যে রিক্রুটমেন্ট করা যায়, ফাস্ট রিক্রুটমেন্ট যাতে তাড়াতাড়ি করতে পারে, সেই জন্য একটা স্বতন্ত্র এটা করে। এরা ছাড়াও আপনি দেখবেন যে সরকারের অন্যান্য গুরুত্বপূর্ণ পদ আছে, যেমন মনে করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপাচার্য, স্বাস্থ্য দপ্তরের মহাপরিচালক, তারপর অতিরিক্ত মহাপরিচালক, আপনার বাংলাদেশ হেলথ সার্ভিস যিনি হবেন ওর সচিব, মুখ্য সচিব, তারপরে সচিব যারা হবেন, বা এই যে পদগুলোতে, গুরুত্বপূর্ণ পদগুলোতে এখন আমরা দেখতে পাচ্ছি যে যার পছন্দ সে তাকে নিয়োগ দিচ্ছে। এটা না করে আমরা বলছি যে একটা সার্চ কমিটি থাকবে, সার্চ কমিটি একটি তালিকা প্রণয়ন করবে, ওই তালিকা অনুযায়ী ওখান থেকে সিলেক্ট করা হবে কে আসলে কোন পদের জন্য উপযুক্ত, ওইভাবে সরকার নিয়োগ দিবে। সুপারিশের মধ্যে একটি বিষয় আছে যে রোগীর জন্য গড়ে 10 মিনিট পরামর্শ দেওয়ার জন্য সময় নির্ধারণ থাকতে হবে। আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে বিদ্যমান যে কাঠামো আছে জনবলের, এই বাস্তবতায় এটি আসলে সম্ভবপর হয়ে উঠবে কিনা? কথাটা হলো যে আমাকে একটা রোগী দেখার জন্য পর্যাপ্ত সময় দিতে হবে। জি, এখন পর্যাপ্ত সময়টা 10 মিনিট হতে পারে, আবার 1 মিনিটও হতে পারে। তো কোনো রোগীর ক্ষেত্রে হয়তো এটা আমরা বলছি 10 মিনিট সময়টা দিতে হবে, কিন্তু এটা 1 থেকে 10 মিনিটও হতে পারে। তো কিরকম ভাবে জিনিসটা হবে, যেমন আমার রোগীর ক্ষেত্রে আমি যখন আমার হসপিটাল স্লটে দেখি, আমি যে হাসপাতালে কাজ করি, আমি কিন্তু প্রত্যেকটা রোগী প্রতি 15 মিনিট সময় দিয়ে থাকি। আমার সময় হলো 15 মিনিট। তো কোনো সময় আমার এই রোগীর জন্য 15 মিনিটের বেশি সময় লাগে,
কোনো কোনো রুগী আমার 30 মিনিট 40 মিনিট ইভেন 1 ঘন্টাও লেগে যায়। আচ্ছা, তো এটা রুগী ভিত্তিক, কিন্তু এক একজনকে এক এক সময় প্রয়োজন হতে পারে। তবে একজন রুগীকে ভালো করে দেখার জন্য হয়তো প্রথমবার দেখার জন্য 10 মিনিট সময় প্রয়োজন হতেই পারে। হ্যাঁ, হয়তো পরবর্তী ফলো আপের সময় বা রিপোর্ট দেখার সময় হয়তো একই পরিমাণ সময় নাও লাগতে পারে। কিন্তু এটা হলো এই আমরা দেখেছি যে আমরা যখন সাধারণ জনমানুষের চেয়েছি মতামত, সাধারণ মানুষ কিন্তু 30 মিনিট পর্যন্ত সময় চাওয়ার পক্ষে মতামত দিয়েছে। তো আমরা মনে করি যে এই যতখানি চিকিৎসকদের সময়গুলোকে মানে যৌক্তিককরণ আর কি, যতখানি সম্ভব প্রয়োজন রুগীকে দেয়া, সেটা যদি যতক্ষণই প্রথম দেখার সময়ে আমি তো মনে করি 10 মিনিট দিতে পারলেই ভালো হয়। স্যার আমার কথা এই জায়গায় না, আসলে 10 মিনিট সময় দিতে পারলেই ভালো এবং রোগীর জন্য কল্যাণের। এবং আমি যখন রোগী হই এবং আমি রোগী তো হবই, স্বাভাবিকভাবে আমাকে চিকিৎসকের কাছে যেতে হয়, আমি এটা নিয়েও প্রত্যাশা করি। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এখনকার যে জনবল কাঠামো যেটা আছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শুরু করে আপনি টার্সিয়ারি লেভেল পর্যন্ত দেখেন একটু স্যার, একজন চিকিৎসকের কমপক্ষে 200-250 রোগী দেখা লাগে উপজেলায়। তো এই পর্যায়ে আসলে ওনার পক্ষে সম্ভব কিনা এটা? আমার বক্তব্য কি আমাদের বক্তব্যটা সহজ। এখানে আমরা জনবল বাংলাদেশে অনেক চিকিৎসক বেকারও আছেন। আপনি যদি খোঁজ নিয়ে দেখেন যে অনেক চিকিৎসক বেকার আছেন। সরকারি কাঠামোতে লোক নিয়োগ করা অথবা বেসরকারি কাঠামোতে লোক নিয়োগ করা অসম্ভব কিছু না, কিন্তু সম্ভব। যে তাহলে আমরা একজন যদি খেয়াল করে দেখেন যে একজন চিকিৎসক যদি 200 রোগী দেখেন, এটা কি আসলে রোগীকে বাস্তবে দেখা সম্ভব হচ্ছে কি? দেখা হচ্ছে না। তাহলে আমরা কি করতে পারি? আমরা একটা অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম করে দিতে পারি। পৃথিবীর কোনো দেশে, আপনি উন্নত কোনো দেশেও রোগীরা ইমার্জেন্সি ছাড়া অন্য সময় আমি আজকে দেখতে চাই বা আজকে আমাকে দেখতে হবে, এই ব্যবস্থা পৃথিবীর কোথাও নাই। ওনারা অ্যাপয়েন্টমেন্ট করবে, 3 দিন পরে আসবে, 4 দিন পরে আসবে। যদি ইমার্জেন্সিও তাতে সাথে সাথে ইমার্জেন্সি হ্যান্ডেল করতে হবে, এটা দেরি করা যাবে না। কিন্তু যেগুলো ইমার্জেন্সি নয় সেগুলোর ক্ষেত্রে কিন্তু আপনার সময় দিয়ে উপযুক্ত সময় দেখা যেতে পারে। একদিনই কিন্তু সবাইকে দেখতে হবে, এটার কোনো প্রয়োজন নেই, 1 নম্বর। 2 নম্বর হলো আমাদের বাংলাদেশে অনেক চিকিৎসক বেকার আছেন। ওই চিকিৎসকগুলোকে কিন্তু আমরা চাকরি দিয়ে বা সরকারিভাবে হোক বা বেসরকারিভাবে হোক চাকরি দিয়ে কিন্তু সমস্যার সমাধান করতে পারি। প্রস্তাবিত সুপারিশের আলোকে রোগী, চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা স্যার কিভাবে নিশ্চিত হবে, এটা একটু আমরা শুনতে চাই। সেবা গ্রহীতার অভিযোগ নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতার বিষয়টি, এটা আমাদের কাছে খুব দীর্ঘদিনের তিক্ততার একটি বিষয়। আবার স্বাস্থ্য কোনো দুর্ঘটনা ঘটলেই সঙ্গে সঙ্গে চিকিৎসক গ্রেপ্তার হন, এটি ইতিমধ্যে আপনি কিছুটা বলেছেন, একটু আবার একটু ব্যাখ্যা করবেন। গ্রেপ্তারের বিষয়ে আসলে সমাধান কিভাবে চাওয়া হয়েছে? আমরা বলেছি যে আমরা জানি যে এটা বাংলাদেশের বিগত কয়েক বছরে এটা বাংলাদেশে খুব ভায়োলেন্ট আকার ধারণ করেছে। আপনি যদি পৃথিবীর অন্যান্য দেশগুলোতে যান, হাসপাতালগুলোর বাইরে কিন্তু বিশাল করে সাইনবোর্ড টাঙানো থাকে। যদি কোনো রোগী বা সেবা গ্রহীতার পক্ষে কেউ কোনো ধরনের ভায়োলেন্স ক্রিয়েট করেন বা কিছু করেন, তাকে ওই প্রতিষ্ঠান সেবা প্রদান করবে না। এটা কিন্তু আপনার সিঙ্গাপুরেও আছে, কানাডাতেও আছে, ইউকেতেও আছে। এর পাশাপাশি তারা কিন্তু মেডিকেল পুলিশিং ব্যবস্থা রেখেছে ওই সমস্ত দেশগুলোতে। আমরাও কিন্তু বাংলাদেশ পুলিশের আওতায় একটা মেডিকেল পুলিশ ইউনিট গঠন করার জন্য প্রস্তাব দিয়েছি, এই বিষয়গুলো নিষ্পত্তি করার জন্য। দ্বিতীয় হলো, রোগীদের সুবিধা অসুবিধা থাকতে পারে এবং সমস্যা থাকতে পারে। সমস্যা যখন থাকবে, যাতে করে তারা যেন, আমরা ইতিমধ্যে বলেছি যে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল বা অন্যান্য কাউন্সিলগুলো অনলাইন প্ল্যাটফর্ম তৈরি করবে, যাতে করে সংক্ষুব্ধরা যেন ওখানে অভিযোগ জমা দিতে পারেন। তাহলে বাংলাদেশের সর্বত্র সব জায়গা থেকে যদি দেয়া যায় এবং বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল যদি আপনার বিকেন্দ্রীকৃত হয়, তাহলে কিন্তু আপনার সহজে কিন্তু এই সমস্যাটা সমাধান করা যাবে। আমরা একটা সময়সীমা বেঁধে দিয়েছি, সেটা হলো 90 দিনের মধ্যে যে কোনো অভিযোগ নিষ্পত্তি করতে হবে। পাশাপাশি কোনো চিকিৎসককে প্রফেশনাল নেগলিজেন্সের কারণে গ্রেপ্তার করা যাবে না। এটা কিন্তু মেডিকেল কাউন্সিলের অনুমতি ছাড়া করা যাবে না, কারণ এটাই আইন যে প্রফেশনাল নেগলিজেন্সে বাংলাদেশ সরকারের আইনে কাউকে গ্রেপ্তার করা যায় না। সুপারিশ অনুযায়ী নিয়মিতভাবে মেডিকেল কলেজগুলোর মূল্যায়নের কথা আপনারা এখানে উল্লেখ করেছেন। এর প্রক্রিয়াটা কেমন হবে শুনতে চাই। পাশাপাশি হচ্ছে মানহীন প্রতিষ্ঠানগুলো বন্ধের কথাও বলা হয়েছে। আসলে বন্ধ না সংস্কার বা মানোন্নয়ন, কোনটা আসলে বেশি কার্যকর বলে মনে করেন? আপনার যদি খুব ভালো করে লক্ষ্য করেন যে পৃথিবীর অন্যান্য দেশগুলোর উদাহরণগুলো গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশও কিন্তু উন্নত দেশগুলোর মধ্যম আয়ের দেশগুলোর চলে যাচ্ছে। আপনারা জানেন যে আমরা 26 সালে এই পদে চলে যাব। তাহলে আপনাকে পৃথিবীর উন্নত দেশগুলোর উদাহরণটাতে গুরুত্ব দিতে হবে। যে আপনি যদি ইউনাইটেড কিংডমে দেখেন, তাহলে বিগত 10 বছরে কয়টি মেডিকেল কলেজ হয়েছে তার যদি পরিসংখ্যান দেখেন,
কানাডাতে দেখেন, অস্ট্রেলিয়াতে দেখেন বা আমেরিকাতে দেখেন কয়টা মেডিকেল কলেজ হয়েছে, তাহলে আশ্চর্য হবেন যে আমেরিকার মেডিকেল কলেজের সংখ্যাও কিন্তু বাংলাদেশের মেডিকেল কলেজ থেকে কম। বাংলাদেশের মেডিকেল কলেজের সংখ্যা আমেরিকাকেও ছাড়িয়ে গেছে এবং পৃথিবীর অনেক দেশ থেকেই ছাড়িয়ে গেছে। আমাদের যদি এতগুলো মেডিকেল কলেজ লাগবে কি লাগবে না, এটার একটা মূল্যায়ন হওয়া দরকার। আমরা বলেছি একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি করে এগুলো মূল্যায়ন শুরু করতে, এবং এর মান অবশ্যই ওয়ার্ল্ড ফেডারেশন অফ মেডিকেল এডুকেশনের মানদণ্ডের সাথে উত্তীর্ণ হতে হবে, সামঞ্জস্যপূর্ণ হতে হবে। যদি তা না হয় তাহলে আমরা চিকিৎসক বানাবো এবং চিকিৎসক তৈরি করব, এবং সেই চিকিৎসক এর বিরুদ্ধে শত শত অভিযোগে রোগীদের জীবন সংখ্যায় পড়ে যাবে, সেটা নিশ্চয়ই বাংলাদেশের জনগণ চায় না। তাহলে রাজনৈতিক কারণে এবং বিভিন্ন কারণে আমরা লক্ষ্য করেছি বিগত সময়গুলোতে অনেক মেডিকেল কলেজগুলো প্রাইভেট সেক্টরে অনুমোদন দেওয়া হয়েছে। এই অনুমোদনের ক্ষেত্রে আমাদের কথা হলো, যেগুলো মান উন্নয়ন সম্ভব সেগুলো মান উন্নয়ন করা হোক, আর যেগুলো মান উন্নয়ন সম্ভব না, আপনি যদি হাই লেভেল কমিটি করেন, ওয়ার্ল্ড ফেডারেশন মেডিকেল এডুকেশনের মানদণ্ডের সাথে ম্যাচ করছে কিনা দেখেন, কার কতখানি ঘাটতি আছেন দেখেন, সে অনুযায়ী যদি সরকার সিদ্ধান্ত নেয় কোনটা কোনটা বন্ধ করে দিতে হবে, সেটা কিন্তু খুবই সম্ভব। একেবারে মানহীন যেগুলো সেগুলো অবশ্যই বন্ধ করতে হবে, এই ব্যাপারে কোনো বিকল্প চিন্তা করার সুযোগ নেই। কারণ জনগণের স্বাস্থ্য আগে। জনগণ, আমি তো এমন কোনো ডাক্তার তৈরি করতে পারবো না যে ডাক্তার চিকিৎসা দিলে মানুষের মৃত্যু হবে। এটা কারণ হচ্ছে ডাক্তাররাই সমাজের সবচেয়ে রোগীদের কাছাকাছি থাকে, যাদের চিকিৎসা যদি কোনো মানুষের মৃত্যু ঘটে নিশ্চয়ই জাতি এটা মেনে নেবে না। আচ্ছা স্যার, আমি আসলে যে পয়েন্টটা আপনাকে নিয়ে আসতে চাই সেটা হচ্ছে, আমাদের দেশের চিকিৎসকদের যে সংখ্যা বর্তমানে আছে তা কিন্তু জনগোষ্ঠীর, আমাদের নাগরিকদের সবার চিকিৎসা সেবা নিশ্চিত করতে কিন্তু সক্ষম নয় এই সংখ্যাটা। এক্ষেত্রে আসলে মেডিকেল কলেজগুলো যা দিচ্ছে আমাদেরকে, এটা যে আমাদের যে ওভার হয়ে যাচ্ছে বিষয়টা কিন্তু এরকম নয়। সেক্ষেত্রে মেডিকেল কলেজগুলো যদি বন্ধ না করে মানোত্তীর্ণর দিকে নজর দেওয়া যায়, এটা আসলে বেশি কল্যাণ করতে স্যার। এটা আসলে বাস্তবে কতখানি সম্ভব, আপনি যদি দেখেন আমাদের বর্তমানে মেডিকেল এডুকেশনগুলোতে আপনি প্রায় লক্ষ্য করেছেন মেডিকেল কলেজগুলোতে দেখবেন যে বেশিরভাগ মেডিকেল কলেজ, ইভেন সরকারি মেডিকেল কলেজগুলোতে টিচার দেওয়া যাচ্ছে না। আচ্ছা, মেডিসিনের টিচার নাই, সার্জারির টিচার নাই, অ্যানাটমির টিচার নাই, ফার্মাকোলজির টিচার নাই। আপনি একটা পরিসংখ্যান দিলে দেখবেন একজন ছেলে কোনো একটি সরকারি মেডিকেল কলেজ থেকে বলেছে একজন ইন্টার্নে যে আমি 5 বছরে কোনো প্রফেসর অফ মেডিসিনের দেখা পাইনি। আমি 5 বছরে, এটা একটা হরিবল কন্ডিশন সরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রেই। বেসরকারি প্রতিষ্ঠানের অবস্থা তো আরো খারাপ। তো এই পরিস্থিতিতে আমাকে তো একজন চিকিৎসক বানাতে হবে উপযুক্ত করে, এবং তাকে দক্ষ হতে হবে। কারণ সে মানুষকে, আমরা তাকে লাইসেন্স দিচ্ছি রুগীকে ওষুধপত্র দেওয়ার জন্য, তাকে তো ভুল করা যাবে না। কারণ কোনো মানুষের মৃত্যু, অকাল মৃত্যু তার দ্বারা হবে, এটা তো মেনে নেওয়া যাবে না। সুতরাং ওই জায়গাটাতেই আমাদেরকে আসতে হবে। এবং মান উন্নয়নের জন্য আমি তো বলেছি যে যতখানি সম্ভব, যাদের ততখানি সম্ভব মান উন্নয়ন করা, আর যেগুলোকে একেবারেই মান উন্নয়ন সম্ভব না সেগুলো অবশ্যই বন্ধ করে দিতে হবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। প্রতিবেদনে স্বাস্থ্য খাতে গ্রাম শহর, ধনী দরিদ্র, নারী পুরুষ বৈষম্যের যে বিষয়টি খানিকটা কম গুরুত্ব পেয়েছে বলে মনে হয়। আসলে এর সমাধান চাওয়া হবে কিনা? আপনি প্রথম বলেছেন ধনী দরিদ্রতে আসলে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে। আপনি যদি প্রত্যেকটা হসপিটালের ক্ষেত্রে বলে দেওয়া আছে যে সরকারি সরকারিগুলো তো আছেই, প্রাইভেটগুলোকে বলে 10% রুগী, 10 থেকে 20% পেশেন্টকে ফ্রি দেখতে হবে। এটা তো আগে ছিল না। আচ্ছা, আগে কখনোই ছিল না। দ্বিতীয় বলা হয়েছে যে প্রত্যেক প্রাইভেট হসপিটালগুলোতে যে ইনভেস্টিগেশন বা সেবার যত ধরনের সার্ভিস দেওয়া হবে সব কিন্তু মূল্য সরকার নির্ধারণ করে দিবে। এটা তো এখন পর্যন্ত করা হয়নি। তাহলে এগুলো তো কাদের পক্ষে যাচ্ছে? দরিদ্রদের পক্ষে যাচ্ছে। এবং বলা হয়েছে যে কোনো প্রতিষ্ঠান, লাভজনক প্রতিষ্ঠান, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি টাকাটা কিন্তু দিয়ে এই দরিদ্র মানুষের সেবা দিতে হবে। এবং বলে দেওয়া হয়েছে অ্যাম্বুলেন্স সার্ভিস তৈরি করতে সারা দেশে, অ্যাম্বুলেন্স সার্ভিস যাতে করে এরা পায়। এবং দরিদ্রদের জন্য বলা হচ্ছে এটা ফ্রি হবে, একেবারে ফ্রি সার্ভিস দিতে হবে। আচ্ছা, এই যে প্রাইমারি হেলথ কেয়ার ফ্রি করা হচ্ছে, এই সুবিধাটা কারা পাবে? তার এবং দরিদ্রদের জন্য সকল সেবা সকল লেভেলে ফ্রি থাকবে। এবং সেটা যদি এমন হয় ক্যান্সার থেকে শুরু করে সকল রোগের জন্য তাদের সেবা কিন্তু ফ্রি হবে। এরকম না যে তারা পয়সা দিয়ে তাদেরকে সেবা নিতে হবে। এটা একটা সার্টেন লেভেলের জন্য। তার ধনী দরিদ্রের এইখানে কিন্তু দরিদ্রদের বিষয়গুলো নিয়ে আরো বেশি চিন্তা ভাবনা করা হয়েছে। একটা গেল। জি, আরেকটা বললেন যে নারী পুরুষের কথা। নারী পুরুষের ক্ষেত্রে আমরা একটু নারী স্বাস্থ্য ইনস্টিটিউটেই শুধু তৈরি করছি একটা কারণে, কারণ নারীদেরকে
সাধারণ দৃষ্টিকোণ থেকে দেয়া হয় তাদের রিপ্রোডাক্টিভ অন্যান্য প্রবলেমগুলোর কথা চিন্তা করে। আমরা বলছি নারী স্বাস্থ্য সেখানে সীমাবদ্ধ নয়। আসলে একটা পোস্ট মেনোপজাল উইমেন এর ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে তার স্বাস্থ্যগত সমস্যাগুলো কিন্তু সাধারণ মানুষের সমস্যার মতো হয়ে যায়। কিন্তু এরকমভাবে নারীদের কিন্তু অনেক প্রবলেম তৈরি হয়, যে প্রবলেমগুলো কিন্তু আমরা কিন্তু পুরুষ শাসিত সমাজ ব্যবস্থাতে অ্যাড্রেস করি না। তো এই জন্যই আমরা বলেছি যে বাংলাদেশের নারীদের স্বাস্থ্য নিয়ে আরও বেশি গবেষণা হওয়া দরকার, এবং সেটা কিন্তু একটা আলাদা জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউটে হওয়া দরকার, যাতে করে তাদের পুরো বিষয়গুলোকে অ্যাড্রেস করা যায়। এবং পাশাপাশি যেমন নারী মানে আপনার রিপ্রোডাক্টিভের ক্ষেত্রে যাতে করে মানে মাতৃমৃত্যু, শিশু মৃত্যু থেকে শুরু করে সব দেখা হয়, সেগুলোরও কিন্তু বিস্তারিত প্রস্তাবনা দেওয়া আছে। কিন্তু শহরে গ্রামের মানে এখানে বৈষম্যের বিষয়গুলো, আচ্ছা শহরের জন্য দেখেন, আমি একটু আগে আপনাকে বলেছিলাম যে শহরের একটা বিরাট বৈষম্য আছে। শহরের মানুষ কিন্তু প্রাইমারি হেলথ কেয়ার বলে কোনো হেলথ কেয়ার পায় না। আমরা বলেছি প্রতিটা ওয়ার্ডে জনসংখ্যা অনুযায়ী প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার করতে হবে, প্রাইমারি ফিজিশিয়ান থাকতে হবে, সেটা জেনারেল প্র্যাকটিশনার হোক আর যাই হোক, সেটা সরকারিভাবে হোক বেসরকারি, সরকারকে এটা ব্যবস্থা নিতে হবে। যে গ্রামে কিন্তু আমরা বলেছি যে ইউনিয়ন পর্যায়ে আমরা কিন্তু এটা করতে বলেছি। এর নিচে যদি যান কমিউনিটি ক্লিনিক আছে, সেখানে কিন্তু আমরা বলেছি কমিউনিটি ক্লিনিকের নাম কি হবে, গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্র। এবং তারপরে আমরা কি বলেছি, তারপর বলেছি নাম হবে যে কর্মীদের নাম হবে গ্রামীণ স্বাস্থ্যকর্মী। বাংলাদেশে গ্রামীণ স্বাস্থ্যকর্মী বা এরা কিন্তু জনগণের সেবা প্রদান করছে। একটা কাঠামো তৈরি হয়ে গেছে, প্রতি 6000 জনগোষ্ঠীর জন্য এটা কাঠামো অলরেডি আমাদের দেশে তৈরি হয়ে গেছে। তো সেই ব্যাপারে আমাদের প্রস্তাবনা হলো সেখানে সে সেবাটা চলমান থাকবে। এবং পাশাপাশি আপনার ইউনিয়ন পর্যায়ে যে নতুন সেবার কথা আমরা বলেছি, যে এটা কিন্তু একেবারেই নতুন। তো এখানে কিন্তু মিনিমাম যদি 2 জন চিকিৎসক থাকেন একটি ইউনিয়নে, যারা প্রাথমিক স্বাস্থ্যসেবা দিবেন সরকারি তরফ থেকে, আর সরকার যদি ওই জায়গায় না পারে, যদি বেসরকারিভাবে থাকে তাও দিতে পারে। আমরা বলছি সরকারি বেসরকারি খাত সব বিষয়ে সমন্বয় করবে। ধন্যবাদ স্যার। স্যার আমরা মোটামুটি একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। নারী সংস্কার কমিশনের প্রতিবেদনে নারীর স্বাস্থ্য বিষয়ে আলাদা গুরুত্ব দেওয়ার কথা তাদের তরফ থেকে দাবি করা হয়েছে। নারী স্বাস্থ্য নিয়ে স্বাস্থ্য কমিশনের অবস্থানটা কি, এখানে আসলে আপনারা কিভাবে সমন্বয় করছেন বা কি আপনাদের মানে প্রস্তাবনাগুলি কেমন? নারী স্বাস্থ্য কমিশনের প্রস্তাবনাটা তো তাদের নিজস্ব প্রস্তাবনা, তারা দিতেই পারেন। নারী স্বাস্থ্য কমিশনের সাথে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের মিটিং হয়েছে। আমরা একটা পূর্ণাঙ্গ সম্ভবত 1 বা 2 মিটিং করেছি, ওই মিটিংগুলোতে আমরাও ছিলাম। এবং আমরা আমাদের দৃষ্টিকোণ থেকে স্বাস্থ্য ব্যবস্থার ব্যাপারে, নারী স্বাস্থ্য ব্যাপারে যেই পরামর্শগুলো দেওয়া প্রয়োজন, সে পরামর্শগুলো আমরা দিয়েছি। আচ্ছা, এই ক্ষেত্রে মানে তাদের যে প্রত্যাশা বা তাদের যে চাওয়া, সেই চাওয়াটা কি স্বাস্থ্য খাত সংস্কার কমিশন পূরণ করছে কিনা, বা সেটা না, এটা আসলে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের দায়িত্ব যেটা ছিল, স্বাস্থ্য খাত সংস্কার কমিশন স্বাস্থ্য বিষয়ক সমাধানগুলো দিবে সকল জনগণের এবং প্লাস নারীদের স্বাস্থ্য কমিশন। যে জন্যই আপনি দেখছেন যে আমরা একটা স্বাস্থ্য কমিশন, নারী স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রস্তাবনা দিয়েছি রীতিমতো। হ্যাঁ, আমরা আলাদাভাবেই চিন্তা করছি যে শুধুমাত্র রিপ্রোডাক্টিভ হেলথ এনাফ না, মাতৃমৃত্যু যথেষ্ট না, আমাদেরকে কিন্তু আরো গভীরে নারীদের স্বাস্থ্য নিয়ে ভাবা দরকার, এবং এগুলো নিয়ে অনেক বেশি গবেষণা করার প্রয়োজন, এবং সেই নিয়ে আমাদের কাজ করা দরকার। সেটা নিয়ে আমাদের যে 32টা রিকমেন্ডেশন, একটা রিকমেন্ডেশন কিন্তু এটা। সুতরাং ওই বিষয়গুলোর সাথে আমাদের কনফ্লিক্টে জড়ানোর কিছু নেই, কারণ ওই বিষয়টা হলো যে নারী স্বাস্থ্য কমিশন যে প্রস্তাবনা, নারী কমিশন যে প্রস্তাবনা দিয়েছেন সেটা তাদের প্রস্তাবনা, কিন্তু আমরাও বিষয়টাকে যথেষ্ট গুরুত্বের সাথে দিয়েছি। স্যার, সংস্কার কমিশনে আপনার যে প্রতিবেদন, সেই প্রতিবেদনের মধ্যে মেডিসিনের যে জেনেরিক নাম 25% যেটা করা হয়, সেটা আপনারা তুলে ধরেছেন। আসলে জনচাহিদা আছে অথবা সাধারণের চাহিদা আছে যে আসলে শতভাগই করার চিন্তা, বা আপনারা কি ভাবছেন আসলে বিষয়টা নিয়ে? আমরা এই প্রশ্নটা আসলে ইয়েতে ছিল, আমাদের যে জনমত জরিপ ছিল তার মধ্যে ছিল, জনগণ আসলে চান যে বেশিরভাগ ওষুধই জেনেরিক নামে লেখা হোক। তো আমি প্রথমেই বলেছি যে স্বাস্থ্য খাত সংস্কার কমিশন জনমত জরিপের মতামতকে গুরুত্ব দিয়েছে, সেভাবেই কিন্তু তারা জিনিসগুলোকে প্রস্তাবনা করেছে। এখন আমরা যে 25% আমরা বলেছি সেটা হলো এসেনশিয়াল ড্রাগের, অত্যাবশ্যকীয় ড্রাগের। এই অত্যাবশ্যক ড্রাগগুলোকে আমরা বলেছি সরকার যেন তার প্রতিষ্ঠান থেকে, আমাদের এসেনশিয়াল ড্রাগ কোম্পানি আছে, তার মাধ্যমে যেন তাকে আধুনিকায়ন করা ঠিক করে যেন ওখান থেকে তৈরি করে নেয় সরকার, এবং এগুলো বিনামূল্যে সরবরাহ করাবে। এবং যেগুলো সরকার পারবে না সেগুলো অন্যান্য আমাদের যে বেসরকারি ফার্মাসিউটিক্যালস কোম্পানি তাদের কাছ থেকে সংগ্রহ করা হবে। এখন
এক্ষেত্রে যেটা হলো যে আপনি জেনেরিক নামের পাশাপাশি কিন্তু ট্রেড নেমও লেখার প্রভিশন আছে কিন্তু আচ্ছা আছে। তো সুতরাং ট্রেড নেম এবং জেনেরিক নেম যদি পাশাপাশি থাকে তাহলে কিন্তু এই প্র্যাকটিসটা আমাদের আসা দরকার, যে ট্রেড নেমও থাকবে জেনেরিক নেমও থাকলো। তো এটা যদি ওভার দি টাইম আস্তে আস্তে করে শতভাগে একসময় যায় তাহলে কারোরও যে খুব বেশি বড় সমস্যা হবে সেটা মনে করি না আসলে। আর আমরা আরেকটা জিনিস বলেছি যে এটা কিন্তু এরকম না যে আজকেই সবকিছু হয়ে যাবে, আমরা বলেছি শুরু করতে হবে, শুরু করতে হবে। আরেকটা হলো যে আপনি যদি দেখেন যে ফার্মাসিগুলোতে আমরা বলেছি ফার্মাসিগুলোতে আমরা বলছি পাশ করা মানে গ্রেডেড ফার্মাসিস্ট নিয়োগ করতে হবে, যারা কিন্তু ডক্টরের প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ দিবেন এবং ডক্টরের প্রেসক্রিপশনগুলো কিন্তু গাইডেড হবে, কারণ এগুলো বাংলাদেশ হেলথ ইমপ্রুভমেন্ট যে আমরা যে অথরিটির কথা বলেছি যে তারা কিন্তু এই প্রেসক্রিপশনগুলো টাইম টু টাইম চেক করতে থাকবেন ডক্টররা কোন ধরনের প্রেসক্রিপশন দিচ্ছে। এবং ফার্মাসিগুলো কিন্তু ইলেকট্রনিক আমরা যে ফার্মাসি নেটওয়ার্ক থাকবে, যে আপনি যে কোনো ফার্মাসি কি ওষুধ দিচ্ছে সেটা কিন্তু আপনি ট্র্যাক করে ফেলতে পারবেন, যে সে কিন্তু আসলে মানসম্মত ওষুধ দিচ্ছে না মানহীন ওষুধ দিচ্ছে, সেটাও কিন্তু আপনি ইলেকট্রনিক্যালি ট্র্যাক করে ফেলতে পারবেন। সুতরাং একটা ফার্মাসি ইচ্ছা করলে বা ফার্মেসির লোকজন ইচ্ছা করলে আপনাকে মানহীন ওষুধ দিয়ে দিবে, সেটা কিন্তু একটা পর্যায়ে সম্ভব হবে না। তো এটা হলো সার্বিক পরিকল্পনা, ওভার দি টাইম এটাকে বাস্তবায়ন করতে হবে। হয়তো একদিনই সম্ভব হবে না, কিন্তু আস্তে আস্তে শুরু করলে হয়তো একটা সময় গিয়ে আমরা এই জায়গায় পৌঁছাতে পারবো। এখন মানে যে আমাদের যে পরিস্থিতিতে যাচ্ছে, আমাদের যে ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো আছে তারা এখানে অনেক ক্ষেত্রে বাগড়া দিচ্ছেন, তো তারা আসলে এক্ষেত্রে তাদের সাথে আপনাদের কোনো রকম কথাবার্তা হয়েছে কিনা? ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোর মালিক পক্ষের সাথে এবং ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশনের সাথে আমাদের সভা হয়েছিল, যে ওই সময় আমাদের কথা হয়েছিল। তো আমরা ওনাদের সাথে ওনাদের অনেক বিস্তারিত মতামত ছিল এবং যে ক্ষেত্রে ওনারা যে প্রস্তাবনাগুলো দিয়েছেন অনেকগুলো বেশিরভাগ প্রস্তাবনাই কিন্তু আমরা গ্রহণ করেছি। যেমন ওনারা বলেছেন বাংলাদেশে একটি ফার্মাসিউটিক্যালস ইনগ্রেডিয়েন্ট তৈরি করতে হবে, এগুলোর জন্য সরকার যেন ট্যাক্স মকুফ করে আনার সুবিধা করে দেয়া হয়, প্রণোদনা দেয়া হয় সরকারি তরফ থেকে। আমরা বলেছি অবশ্যই এগুলো আমাদের প্রস্তাবে আছে। ফার্মাসিউটিক্যালস কোম্পানির পক্ষে এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমরা দিয়েছি। আমরাও মনে করি যে 2026 সাল থেকে যেহেতু বাংলাদেশ ফার্মাসিউটিক্যালসের ক্ষেত্রে যে সুবিধা এখন যে সুবিধা পাচ্ছে সেগুলো পাবে না, সে কারণে আমরা বলেছি এটাকে একটা হলো বাড়ানো, মানে আন্তর্জাতিকভাবে রিকোয়েস্ট করা যাতে করে এই সময়টাকে বৃদ্ধি করা যায়। দ্বিতীয় হলো বাংলাদেশের ফার্মাসিউটিক্যালসগুলো কিন্তু বাংলাদেশের স্বাস্থ্য খাতে একটা বিশাল অবদান রাখছে এবং শুধু দেশে অবদান রাখছে তা না, তারা কিন্তু আন্তর্জাতিকভাবে অনেক প্রোডাক্ট সেলও করতেছে, এক্সপোর্ট করতেছে, অনেক ফরেন কারেন্সি আসতেছে বাংলাদেশে। এটা কিন্তু একটি সত্যি কথা, তাদের অবদান অনেক কিন্তু ওষুধ মানসম্পন্ন এবং এই ক্ষেত্রে এখন যেহেতু এপিআই বেশিরভাগ এপিআই গুলো বিদেশ থেকে আমদানি করতে হয়, আমরা বলেছি যে এপিআই যাতে বাংলাদেশে তৈরি করা যায় সেটার জন্য যেন সরকার জন্য যথেষ্ট পরিমাণ সুযোগ সুবিধা দেয়, তাহলে কিন্তু দেখা যাবে যে আমরা এই ওষুধের ক্ষেত্রে পরিপূর্ণভাবে স্বয়ংসম্পন্ন হতে পারবো। জেনেরিক নাম লেখার ক্ষেত্রে তাদের মানে কিছুটা অনীহা আছে আর কি, এটা কি কারণ? মানে এই বিষয়গুলো আলোচনা এসেছে? এটা আমাদের আলোচনার ক্ষেত্রে না, আমাদের এই ক্ষেত্রে বিস্তারিতভাবে আলোচনা হয়েছে সেরকম। ওনারা যে প্রস্তাবনাগুলো দিয়েছেন এই কথাগুলো তো আমি আপনাকে শেয়ার করলাম, যেটা কমিশনের সকল মেম্বার যেভাবে মনে করেছেন আলাপ আলোচনার প্রেক্ষিতে এবং সেই প্রেক্ষিতে এবং জনমত জরিপের প্রস্তাবনার প্রেক্ষিতে কমিশন যে প্রস্তাব দিয়েছে সেটা আমি আপনাকে বললাম। ধন্যবাদ স্যার। স্যার, স্থানীয় সংস্কার কমিশনের যে সুপারিশ, সেই সুপারিশে কমিউনিটি ক্লিনিকগুলোকে বিলুপ্ত করার পরামর্শ দিয়েছে। স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের প্রতিবেদন আসলে এর সাথে মানে কি মিল? স্বাস্থ্যখাত সংস্কার কমিশন কতগুলো প্রস্তাবনা দিয়েছে আমি একটু আগে বললাম, যে গ্রামীণ কমিউনিটি ক্লিনিককে আমরা নাম দিয়েছি গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্র, আমরা কমিউনিটি ক্লিনিক হেলথ ওয়ার্কারের নাম দিয়েছি গ্রামীণ স্বাস্থ্যকর্মী, এবং আমরা এরপরে বলেছি যে ইউনিয়ন পর্যায়ে আমরা জেনারেল ফিজিশিয়ানের কথা বলেছি, প্রাইমারি স্বাস্থ্য সেবা চিকিৎসক দিতে বলেছি 2 জন করে, শহরও দিতে বলেছি, গ্রামেও দিতে বলেছি। তো আমরা কিন্তু এই ক্ষেত্রে কিন্তু কিছু কিছু স্বাস্থ্যসেবা দিয়ে থাকেন স্থানীয় সরকারের বিভিন্ন জায়গা থেকে। আমরা বলেছি এই সকল স্বাস্থ্যসেবাগুলা স্বাস্থ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ হেলথ সার্ভিস যেটা হবে ওর আওতাধীনে চলে আসতে হবে, কারণ স্বাস্থ্যসেবাগুলো আমরা লক্ষ্য করেছি যে বিশেষ করে যেগুলো স্বাস্থ্যসেবাগুলো আমাদের বিভিন্ন কর্পোরেশনের আওতায় আছে বা বিভিন্ন জায়গায় আছে, কোনো জায়গায় কোনো সেবা ভালো হচ্ছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে স্বাস্থ্যসেবাগুলো যেভাবে হওয়া উচিত, প্রতিষ্ঠানগুলো যেভাবে চলা উচিত ঠিক সেভাবে চলছে না।
ওনারা ডাক্তারের ক্রাইসিসে আছে, স্বাস্থ্যসেবার নানা রকম ক্রাইসিসের মধ্যে আছেন। তো সেগুলো তাদের জন্য কিন্তু তারা ভালোভাবে দিতে পারছেন না। সেই জন্য আমরা প্রস্তাব দিয়েছি সবকিছু স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে চলে আসতে হবে। আরেকটা জিনিস আমরা কিন্তু বিশেষভাবে গুরুত্ব দিয়েছি পার্বত্য অঞ্চলের স্বাস্থ্যসেবার কথা। আমরা লক্ষ্য করি যে পার্বত্য অঞ্চল যদিও জনসংখ্যা কম, কিন্তু একটি এলাকা থেকে আরেকটা এলাকা কিন্তু অনেক দূরে, এবং সেই সমস্ত এলাকাতে যারা কাজ করবে তাদেরকে যাতে করে বেশি পরিমাণ আর্থিক প্রণোদনা দেওয়া হয়, যে সময় দ্বীপাঞ্চলে যাতে তাদেরকে দেওয়া হয়, এই প্রস্তাবগুলো কিন্তু আমাদের আছে। এবং সেখানে আলাদা একটা আঞ্চলিক স্বাস্থ্য যেটা বলে আমরা রিজনাল হেলথ অথরিটি, যেটা স্বাস্থ্য কর্তৃপক্ষ, আঞ্চলিক স্বাস্থ্য কর্তৃপক্ষ শুধুমাত্র পার্বত্য চট্টগ্রামের জন্য এটা আলাদা করতে বলেছি আমরা। এটা একটা। আরেকটা হলো চট্টগ্রাম মেট্রোপলিটন এবং ঢাকা মেট্রোপলিটন এলাকার জন্য, যেহেতু এই দুটো জায়গাতে অনেক বেশি মানুষ শহরে বাস করে, এই দুটোর জন্য যে প্রতিটা বিভাগের একটা আঞ্চলিক কর্তৃপক্ষর পরেও ঢাকা এবং চট্টগ্রামে দুইটা আলাদা আঞ্চলিক কর্তৃপক্ষ করতে বলেছে। স্যার, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। স্বাস্থ্যখাত সংস্কার কমিশন আমরা অনেক পরিশ্রম করে যথেষ্ট রাত দিন খেটে তারপরে এই জিনিসটা আপনারা দাঁড় করিয়েছেন। বাংলাদেশের ইতিহাসে একটা পূর্ণাঙ্গ একটা বিষয় আমরা মনে করছি। এর মাধ্যমে আমরা অনেক আশাই করতে পারি এবং অনেক আশার আলো আমরা দেখছি। আপনি আপনার অবস্থানে থেকে সরাসরি ভূমিকা রেখেছেন। এই কমিশন, আপনাদের কমিশনের যে প্রতিবেদনটি বাংলাদেশের স্বাস্থ্য খাতকে পরিবর্তনের ক্ষেত্রে কতটা ভূমিকা রাখবে, কিভাবে বদলে ফেলতে পারে বাংলাদেশকে, আপনার আশার কথাগুলো। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এটা একটা ডকুমেন্ট তৈরি হয়েছে, বাংলাদেশের মানুষের জন্য কল্যাণকর রেফারেন্স ডকুমেন্ট তৈরি হয়ে গেছে। এখন মাননীয় প্রধান উপদেষ্টা জিজ্ঞেস করেছিলেন যেটা কিভাবে ইমপ্লিমেন্ট হতে পারে। আমরা বলেছি যে এটা সহসা ইমপ্লিমেন্ট করা সম্ভব, যেগুলো এখনই ইমপ্লিমেন্ট করা যায়। যেমন আপনার একটা প্রাথমিক স্বাস্থ্যসেবা বিনামূল্যে দেওয়ার জন্য অর্ডিন্যান্স করা যায়। যে কাজগুলো সহসা করা যায় সেগুলো আমরা করে ফেলতে পারি অর্ডিন্যান্স করে করে। আর যে কাজগুলো আমাদের করতে স্টেক হোল্ডারদের সাথে আলাপ আলোচনা করতে হবে, কথা বলতে হবে, আর একটু বিস্তারিত পরিকল্পনায় প্রণয়ন করতে হবে। আমরা আন্তঃমন্ত্রণালয় হাই লেভেল যে কমিটি থাকবে সেই কমিটির সাথে আলাপ আলোচনা করে এইগুলো বাস্তবায়নের ব্যবস্থা নিলে আমি মনে করি বাংলাদেশের স্বাস্থ্য খাত পরিপূর্ণভাবে এটা পরিবর্তিত হবে। কারণ আমি এই কারণে আশাবাদী, আমরা যখন বিভিন্ন রাজনৈতিক দলের সাথে এটা নিয়ে কথা বলেছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জামাত ইসলামী এবং নাগরিক কমিটি, তারাও কিন্তু আমাদেরকে যে প্রস্তাবনা দিয়েছেন এই প্রস্তাবের ব্যাপারেও কিন্তু তারা কিন্তু অনেক ওনারা যে প্রস্তাবনাগুলো দিয়েছেন সেগুলো আমরা ধারণ করেছি। এই কারণে আমাদের বিশ্বাস যে এগুলো পরিবর্তন হবে, এবং পরিবর্তন আমি মনে করি এই সরকারের সময় শুরু করা উচিত। এবং এই পরিবর্তনে আমাদের যেখানে দাঁড়দের যে কোনো ধরনের প্রয়োজন যদি আমাদের কখনো দেখা দেয়, তাহলে আমরা অবশ্যই এবং কমিশনের সকল মেম্বারই কিন্তু সরকারকে প্রতিশ্রুতি দিচ্ছে সকল ধরনের সাহায্য সহযোগিতা করার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি স্যার, কষ্ট করে আমাদের স্মৃতি উপস্থিত হয়েছেন ব্যস্ততার মধ্যেও। এবং আজকের যে বিষয়গুলো ছিল আমরা খুব বেশি আলোচনা করার সুযোগটা আসলেই পাইনি, সম্ভব হয়ে ওঠেনি। যতদূর আলোচনা করেছেন মানুষ বা সাধারণ মানুষ যারা জানতে চায়, আমি মনে করি তাদের জন্য জানার একটি খোরাক হবে। আপনাকে আবার ধন্যবাদ স্যার। আপনাকে ধন্যবাদ আমাকে আসার সুযোগ করে দেওয়ার জন্য। মেডিওয়েসের মধ্যে একটি জনপ্রিয় সংবাদ মাধ্যম আমার সাথে কথা বলার জন্য আমি কৃতজ্ঞতা বোধ করছি। ধন্যবাদ। প্রিয় দর্শক, দেখতে দেখতে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের যে প্রতিবেদন, এই প্রতিবেদনের একটা বিস্তর প্রতিবেদন। এটি আসলে এক দিনের একটি অনুষ্ঠানের মধ্যে শেষ করা সম্ভব নয়। আগামীতে কমিশনে আরো কোনো সদস্য আসবেন আমাদের অনুষ্ঠানে এবং আপনাদেরকে জানার মতো করে আরো অনেক তথ্য দেবেন। সেই প্রত্যাশায় সবার সুস্থতা কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।